জীবনে অনেক বিষয়ে কনফিউজড হয়েছি, কিন্তু ঝর্ণা নিয়ে কনফিউজড হয়েছি এবারই প্রথম। যেই ঝর্ণা একটা ধারায় পড়ছে সেটা নাকি সহস্রধারা 1, আবার যেটাতে কয়েকটা ধারায় পানি ঝাঁপিয়ে নামছে সেটা নাকি সুপ্তধারা। তার উপর আছে সহস্রধারা 2, যার মধ্যেই আবার আছে সহস্রধারা 1 আর সহস্রধারা 2। আবার এই দুইটা ঝর্ণায় যেতে হলে সহস্রধারা লেক পাড়ি দিতে হয়। কনফিউজড না হয়ে কি উপায় আছে বলেন? কনফিউশন যত বেশি হয় কোনো জিনিসের প্রতি আগ্রহ ততই বাড়ে। সেই আগ্রহের আগুনে ঘি ঢেলে একদিনে 4 ঝর্ণা দেখতে আর দিন শেষে একটা চমৎকার সি বিচের নোনা হাওয়া উপভোগ করতে হাজির হয়েছি সীতাকুণ্ড। ঝর্ণার পাশে দাঁড়িয়ে ঝর্ণার এই সৌন্দর্য আর শীতলতা অনুভব করতে পারলে জীবনের মনে হয় আর কোনো কিছুর দরকার নেই। ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে পৌঁছেছি সীতাকুণ্ড। এখান থেকে অটোরিকশায় করে আমি আমার সফরসঙ্গী হৃদয়কে নিয়ে রওনা দিয়েছি সীতাকুণ্ড ইকো পার্কের গেটের উদ্দেশ্যে। যে ইকো পার্কের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে দুটি মেলোডিয়াস ঝর্ণা। যতই এগিয়ে যাচ্ছি মনের মধ্যে একটা যেন শিহরণ বয়ে চলেছে। মেবি ইটস নট দ্য ওয়াটারফলস কলিং মি, মেবি ইটস মাই ওন সোল ইকোয়িং থ্রু দ্য মাউন্টেন্স। টিকিট কেটে ঢুকেছি ইকো পার্কের ভেতর। এখান থেকে সিএনজিতে যাওয়া যায়, এমনকি হেঁটেও যাওয়া যায় চাইলে। দুটি ঝর্ণার মধ্যে সুপ্তধারাটা কাছেই, তবে সহস্রধারা 1 বলা হয় যেটাকে, সেটা খানিকটা দূরে। আমরা প্রথমেই যাব সেই দূরের ঝর্ণাটায়। অনেকখানি দর কষাকষির পর উঠলাম সিএনজিতে। এই গোটা ট্রিপের বাজেট ব্রেকডাউন থাকবে ভিডিওর একেবারে শেষে, সেখানেই বলবো বাকি কথা, কিংবা চাইলে আমার ওয়েবসাইটেও পেয়ে যাবেন এই ট্রিপের বাজেট ব্রেকডাউন। যেটাকে সহস্রধারা 1 বলছি তার কাছে পৌঁছে দেখলাম শুধু সহস্রধারাই লেখা আছে, কোনো নাম্বারিং করা নেই। খানিকটা আশ্চর্য হয়েই দাঁড়ালাম সিঁড়ির ওপর। এখান থেকে নামতে হবে সিঁড়ি ভেঙে। সহস্রধারা ঝর্ণার পথে আছি এখন। এখানে অসংখ্য ধাপের সিঁড়ি। ভাবছিলাম গুনবো, এক ভাইয়ের কাছে অলরেডি শুনে ফেলছি, উনি গুনছিল 476টা সিঁড়ি আছে এখানে। এই কারণে আমি আর গুনছি না। ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মাঝপথেই পেয়ে গেলাম গোল ঘরের দেখা। কিছুটা বিশ্রাম নেওয়ার জন্যই করে রাখা হয়েছে এই ঘরগুলোকে। সহস্রধারায় নামার পথে কিছু সিঁড়ি পার হয়ে এসে এরকম একটা ছাউনি আছে বসার মতো, নিচে আরও অনেকগুলো সিঁড়ি। তো এখান থেকে ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে গাছের আড়ালে, আর ঝর্ণার আওয়াজ তো পাওয়াই যাচ্ছে। নামবো এখনই। খানিকটা বিশ্রাম শেষে আবার নামতে হচ্ছে সিঁড়ি দিয়েই। দুধারে অসংখ্য পরিচিত অপরিচিত গাছ, যেগুলো ছায়া হয়ে সঙ্গ দিচ্ছে আমাদের। সিঁড়ির একেবারে শেষ ধাপে নামার পর সামনে পেলাম ছোট্ট একটা ঝিরি। মোটামুটি 476টা সিঁড়ি পার হয়ে এই জায়গাটাতে আসছি। ছোট্ট একটা ঝিরি আছে, ঝিরিটা পার হয়ে ওই পাশে গেলেই ঝর্ণা। ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা। ঝিরি পেরিয়ে বেশ অদ্ভুত একটা পথে চলেছি ঝর্ণার একেবারে কাছে। এটাই সেই সহস্রধারা 1 ঝর্ণা। সহস্রধারা ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এখানে অনেক মানুষজন, তারা খুব মজা করছেন। ঝর্ণাটা অনেক উপর থেকে পড়ছে পানিটা, এবং একটা রংধনু দেখা যাচ্ছে। আমার চোখে ধরা পড়েছে একটা রংধনু এই ঝর্ণা বরাবর। বিষয়টা বেশ ভালো লাগছে আমার কাছে। আমার প্রথম কনফিউশনটার জন্ম এখানেই। এখানে পানি পড়তে দেখছি একটা ধারায়, কিন্তু এর নাম সহস্রধারা। এই নামের আসল কারণ যে কি সেটা আমার কাছে অজানা। নাম নিয়ে এই অজানা রহস্যের মধ্যেই দেখা হলো ঝর্ণার শীতলতা উপভোগ করা কিছু মানুষের সাথে। আমার সাথে আছে এই যে নতুন কিছু ভাই ব্রাদার। সহস্রধারায় এসে পরিচয় হয়েছে ভাইদের সাথে, অনেক ভালো লাগলো। এনজয় করছেন কেমন? অনেক এনজয় করলাম, যদিও এগুলো খুব টাফ জায়গা। সবাইকে সতর্কভাবে আসতে আহ্বান করি। ধন্যবাদ। এখান থেকে বের হওয়ার আগে
আর একটু মন ভরে দেখতে চাই এই ঝর্ণার সৌন্দর্য। এই রকমভাবে পাথরের উপর বসে মনে হয় যেন লিখে ফেলি কোনো মহাকাব্য। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব সুপ্ত ধারায়। এখানে একটা মাত্র ধারা দিয়ে পানি পড়ছে, কিন্তু সুপ্ত ধারা, সেখানে বেশ অনেকগুলা এরকম পানির ধারা আছে। সেইখানে আমরা যাব এবং সেখানকার ভিউটা নাকি এখানকার চেয়ে আপাতত সুন্দর, সেটা একটু দেখে আসবো। নিচে নামতে খুব বেশি বেগ পেতে হয়নি, তবে এবার হচ্ছে। উপরে ওঠার কষ্ট যেন এবার হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। গতদিনই চন্দ্রনাথের চূড়ায় ওঠা মানুষ আমি। সেই আমি আজ শুধু সিএনজি দিয়ে পাহাড়ি পথে চলাটা কেমন যেন হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এবার হেঁটেই যাব। গন্তব্য এখন সুপ্তধারা ঝর্ণা। এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণার দিকে। সহস্রধারা থেকে আমরা ফিরে এসেছি। এটা হচ্ছে 2296 ফিট দূরে অবস্থিত। তবে এইখানে একটা সুবিধা হচ্ছে, সিঁড়ি ওইখানে যেরকম খাড়া একটা সিঁড়ি ছিল, বেশ অনেকখানি নামতে হইতো বা উঠতে হইতো, এখানে একটু ঝিরিপথ নাকি বেশি, তাতে আমাদের একটু সুবিধাই হবে হয়তো। এখানেও অসংখ্য সিঁড়ি বেয়ে নামতে হবে নিচে, তারপর বেশ খানিকটা হাঁটতে হবে। ঝিরিও আছে কয়েকটা, একটার উপর আবার চমৎকার একটা ব্রিজ। ঝর্ণার আওয়াজ যখন শুনতে শুরু করেছি, তখন পায়ের নিচে ঝিরির শীতল পানি। তার উপর দিয়ে হেঁটে কখন যে পৌঁছে গেছি ঝর্ণাটার পাশে, তা যেন নিজেও বুঝতে পারিনি আমি। চলে এসেছি সুপ্তধারা ঝর্ণার সামনে। পেছনে এই যে ঝর্ণাটা, চমৎকার একটা ঝর্ণা, এর নাম হচ্ছে সুপ্তধারা। সহস্রধারায় আমরা দেখেছিলাম একটা জায়গা দিয়ে পানির ধারাটা আসছে, কিন্তু এখানে তিনটা দেখতে পাচ্ছি আমি, আর এই দিক দিয়ে ছোট্ট করে একটা পড়তেছে। এত কষ্ট করে এখানে আসার পরে যখন এই ঝর্ণার আওয়াজ কানে গেছে আর এই যখন দৃশ্যটা দেখছি, কষ্টগুলো যেন নিমেষেই উধাও হয়ে গেছে। কি অসাধারণ প্রকৃতি, স্রষ্টার সৃষ্টি কতই না সুন্দর। শীতল পানির ঝাপটা মুহূর্তেই শীতল করে দিয়েছে আমার গোটা দুনিয়া। যে শীতলতার আলিঙ্গন থেকে বের হওয়া একেবারেই অসম্ভব। তবে বের হতেই হবে এখান থেকে, কারণ কনফিউশনের খানিকটা তো এখনো বাকি। সহস্রধারা 2 এর মধ্যে 2টা আলাদা ঝর্ণার গল্প শুনেছি। সে দুটো দেখতেই বেরিয়ে এসেছি ইকো পার্কের বাইরে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন কামাল ভাই। তার সিএনজিতে করেই আমরা যাব ছোট দরগার হাট পেরিয়ে সহস্রধারায়। যত দূর যাই, চন্দ্রনাথ যেন পিছু ছাড়ে না কিছুতেই। As if the mountain keeps following me, calling my name through the wind. এই গোটা পাহাড়ি এলাকাই চন্দ্রনাথ রেঞ্জের মধ্যে অবস্থিত। পাহাড়ের উচ্চতায় চোখ মেলে কতক্ষণ তাকিয়েছি জানি না। একটা সময় নিজেকে আবিষ্কার করলাম সহস্রধারা 2 এর টিকিট কাউন্টারের সামনে। টিকিট হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আমার কনফিউশনে যুক্ত হলো নতুন মাত্রা। ঝর্ণা নয়, এসে দাঁড়িয়েছি একটা লেকের সামনে। এই লেকটাকে নাকি বলা হয় সহস্রধারা লেক। সহস্রধারা 2 এর লেকের পাড়ে পৌঁছেছি। এখান থেকে বোটে করে যেতে হয় সহস্রধারা ঝর্ণার কাছে। এটা হচ্ছে সহস্রধারা 2 ঝর্ণা। এর আগে দেখেছিলাম সহস্রধারা 1। এই ঝর্ণাটায় পৌঁছানোর জন্য যে বোট প্রয়োজন, বোট এখানে দেখছি না। ওই দিকটাতে একটা বোট দেখা যাচ্ছে। বোট প্রস্তুত আমাদের ঝর্ণার প্রান্তে নিয়ে যাওয়ার জন্যে। বোটে উঠে গল্পে গল্পে এগিয়ে চলেছি প্রশান্ত শীতলতার দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে 2টি ঝর্ণা। তবে এই লেকের মধ্যেই যে আরও কিছু অপেক্ষা করছিল আমার জন্যে, সেটা ভাবিনি। বোট কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা বোর্ড, সেখানে 2টা ঝর্ণার ডিরেকশন দেয়া। একটাতে লেখা সহস্রধারা 1, আরেকটাতে সহস্রধারা 2। এইখানে যদি সহস্রধারা 1 থাকে, তাহলে শুরুতে যেই ঝর্ণাটা দেখলাম সেটা কোনটা? না, আর পারা যাচ্ছে না। ব্রেইনের উপর প্রেসার পড়ে যাচ্ছে এবার। ঝর্ণার প্রান্তে এসে ভিড়ল আমাদের বোট। এখান থেকে অল্প একটু হাঁটবো, আর তবেই সামনে ধরা দেবে প্রথম ঝর্ণাটা। এ যেন অপার্থিব এক সৌন্দর্য, স্বর্গীয় কোনো এক অনুভূতির মধ্যে আছি আমি।
আমার চোখ, কান, শরীর, মন সব কিছুই যেন শীতল হচ্ছে প্রতি মুহূর্তেই। ভেতর থেকে একটাই শব্দ বেরিয়ে আসছে, শুধু মাশাআল্লাহ। এবারের গন্তব্য আরেকটি ঝর্ণা, সেই বোর্ডটাতে যার নাম লেখা ছিল সহস্রধারা 2। ব্যাপারটা কেমন অদ্ভুত না? লেকের এই অংশটা এইভাবে পার হয়ে এইখান দিয়ে উঠতে হবে পাহাড়ের উপরে। আমরা পাহাড়ের উপরেই উঠবো এখন। এই ঝর্ণাটায় যাওয়ার পথে আমি বেশ খানিকটা অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়েছি। মাঝে মাঝেই মনে পড়েছে দেবতাখুমে ঝুম পাহাড়ে আমাদের খুঁজে পাওয়া সেই অজানা ঝর্ণার গান। বেশ কিছু দূর যাওয়ার পর এক জায়গায় থমকে দাঁড়ালেন কামাল ভাই। ঝর্ণার পানি কোত্থেকে আসে সেটাই বোঝাতে লাগলেন আমাদের। এই যে পানিগুলো দেখেন, এই পাথর ছুঁয়ে ছুঁয়ে মানে কিভাবে পড়ে দেখেন। এই পানিগুলো সবগুলো একসাথে মিলা হয়ে মানে কি এভাবে পড়ে, সব ঝর্ণা হয়। ঝর্ণার দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই বিশালাকার পাথরগুলো যেন জায়গায় জায়গায় দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে। এই যে বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এই পাহাড়ের সাথেই ছিল। বৃষ্টিতে বা বিভিন্ন সময় পাহাড় ধসের কারণে এই পাথরগুলো নিচে পড়েছে। উপরে যে পাথরগুলো এখনো দেখা যাচ্ছে, কিছু পাথর দেখা যাচ্ছে ঝুলে আছে, কিছু পাথর আলগা হয়ে আছে। যে কোনো মুহূর্তে এই পাথরগুলো কিন্তু পড়তে পারে। চলাচলের রাস্তায় এই পাথরগুলো পড়লে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। ঝর্ণার দেখা পেয়েছি। আগের 3টা ঝর্ণা থেকে এটা একদমই ব্যতিক্রম। ঝর্ণার মূল সৌন্দর্য দেখতে উপরে উঠতে হবে পাথর বেয়ে। সাপোর্ট হিসেবে অন্য অনেক ঝর্ণায় যেমন দড়ি থাকে, এখানে আছে গাছের শিকড়। অনেক স্ট্রাগল করার পরে অবশেষে সহস্রধারা 2 এর যে দ্বিতীয় ঝর্ণাটা, এখানে পৌঁছেছি। পথে আপনাদের যে দুর্গম জায়গা দেখিয়েছি, বড় বড় পাথর পড়ে আছে, এইগুলো টপকে আমরা এই পর্যন্ত এসেছি। তার মধ্যে অনেক জায়গায় স্লিপারি রাস্তা এবং কিছু জায়গায় আমাদের গাছের শিকড় ধরে ঝুলে ঝুলে ওঠা লাগছে। অবশেষে আমরা এই যে সৌন্দর্যটা দেখছি, এটা আমাদের পথের ক্লান্তিটাকে একেবারেই দূর করে দিয়েছে। ঝর্ণার পানিতে যাবতীয় কনফিউশন ঝেড়ে ফেলে এগিয়ে চলেছি আমি। কামাল ভাই আমাদের নিয়ে এবারে যাবেন বাঁশবাড়িয়া সি বিচে। চলতে শুরু করেছে সিএনজি। বাঁশবাড়িয়া সি বিচের শেষ বিকেলের সোনালি রং উপভোগ করছি প্রাণ ভরে। এরই মধ্যে ঘুরতে আসা মানুষগুলোর সাথে কেমন যেন বন্ধুত্ব হয়ে গেল মুহূর্তেই। এবারে বলি কেমন খরচ হয়েছে আমার। ঢাকা থেকে চট্টগ্রাম নন এসি বাসে ভাড়া নিয়েছে 650 টাকা। সীতাকুণ্ড বাজার থেকে ইকো পার্কে যাওয়ার জন্য মূলত কামাল ভাইকে ফোন করেছিলাম। তিনি আমাদের বলেছিলেন তার সিএনজি রিজার্ভ করে নিয়ে ঝর্ণায় গেলে খরচ অনেক বেশি পড়ে যাবে। পরিবর্তে তিনি ইকো পার্কের গেট পর্যন্ত অটোরিকশা নিয়ে যেতে বলেন। ভাড়া নিয়েছে 50 টাকা। ইকো পার্কের টিকিট জনপ্রতি 50 টাকা। ভেতরে প্রবেশের পরই শুরু হয়েছে আসল খেলা। সিএনজিতে 2টা ঝর্ণা ঘোরাতে চায় 1200 টাকা। সেখানে আমাদের সাথে বার্গেইনে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই। শেষ পর্যন্ত 3 জন মিলে 360 টাকা দিয়ে শুধু সহস্রধারা 1 পর্যন্ত ঠিক করে নিলাম সিএনজি। বাকিটা আমরা পায়ে হেঁটে গিয়েছি। ইকো পার্কের 2 ঝর্ণা দেখে বেরিয়ে তারপর কামাল ভাইয়ের সিএনজিতে উঠলাম আমরা। হাফ বেলার জন্য তাকে সিএনজি ভাড়া দিয়েছি 1000 টাকা। তিনি শুধু আমাদের সিএনজি ড্রাইভারই ছিলেন না, গাইড হিসেবেও ঘুরিয়ে দেখিয়েছেন সবকিছু। আর সবশেষে সহস্রধারা 2 ঝর্ণাতে ঢুকতে টিকিট লেগেছে জনপ্রতি 80 টাকা। সব মিলিয়ে জনপ্রতি আমাদের খরচ হয়েছে 1425 টাকা। সারাদিনের দৌড়ঝাঁপ আর নানান ধরনের অ্যাক্টিভিটি শেষে এরকম একটা পরিবেশে এসে যদি দাঁড়ানো যায় কিছুক্ষণ, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। শরীর আবার তার কাজের স্পিড ফিরে পায়।
আমার মনে হয় এই জায়গাগুলোই যেন আমাদের এই প্রশান্তিগুলোর জন্যই সৃষ্টি। মহান স্রষ্টা হয়তোবা আমাদের জন্যই, আমাদের ভালোর জন্যই, আমাদের স্বাচ্ছন্দ্যের জন্যই এগুলো তৈরি করেছেন। কে জানে এরকম কত শত জায়গা এই পৃথিবীতে আরও আছে।